আজকের লাইভে স্বাগত জানাই। ৯টার পরিবর্তে ৯টা ১০, ১৫ এরকম হয়ে গেছে। তো যাই হোক, আশা করি এতে কোনো সমস্যা হবে না। লাইভটি থাকবে ওয়ালে, আপনারা আপনাদের সুবিধে মতো শুনে নেবেন। কেউ যদি অনলাইনে থাকেন, জানান যে শোনা যাচ্ছে কিনা। এটা নিত্য নৈমিত্তিক প্রশ্ন আমি করে থাকি, কারণ সমস্যা হয়। তাই লাইভের আগে ব্যাপারটা নিশ্চিত হওয়া জরুরি বলে আমি মনে করছি। যদি কেউ থাকেন আমাকে জানান যে শোনা যাচ্ছে বা শুনতে সমস্যা হচ্ছে কিনা, সেটা জানান। সেরকম হলে আমি আরও একবার আসব। কেউ কি আছেন যে শোনা যাচ্ছে? শফিয়া রহমান জানিয়েছেন যে শোনা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করি। শোনা যখন তবু আরও দু একজনের মন্তব্য দেখে নিচ্ছি। শফিয়া রহমান কোথায় থাকেন আমি জানি না। তার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে বলে মনে হয় না। তো ব্যক্তিগত পরিচয় আছে, দেখা হয়েছে, এরকম যদি কেউ থাকেন একটু মন্তব্য করুন। আর এরিয়াটা আমি বুঝতে পারবো আর কি, কারণ কোন কোন আসলে এরিয়া, এলাকা উপরে অনেক সময় নির্ভর করে নেটওয়ার্ক কাভারেজ। তো যাই হোক, আমি চালিয়ে যাচ্ছি যতটা শোনা যায় আর কি। পার্থ সারথীকে ব্যক্তিগতভাবে চিনি। পার্থ সারথী জানিয়েছেন যে শোনা যাচ্ছে। ঠিক আছে, আমি কন্টিনিউ করছি। আজকের ভিডিওর বিষয় সাম্প্রতিক ঘটনা, অবশ্যই রেল দুর্ঘটনা কাঞ্চনজঙ্ঘার ব্যাপারে। আপনারা জানেন উত্তরবঙ্গের একটি ট্রেন, ওই ট্রেনে আমি বহুবার উঠেছি, যাতায়াত করেছি। সেই কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা এবং তার নেপথ্যে বলতে একটা সামগ্রিক চিত্র, যেটা যদিও আমি বহু আগেই আপনাদের সামনে রেখেছি কি হতে চলেছে, আপনারা সবই জানেন, তবুও একটু রিলেট করে আলোচনা করা। আর বার্ড ফ্লুর যে হাল হকিকত লেটেস্ট আমরা কি পাচ্ছি, এখন দেশে কি শুরু হয়েছে, ওরা কিভাবে জাল গোটানোর চেষ্টা করছে এবং কিভাবে জল মাপছে, সেই বিষয়ে আলোকপাত এবং আপনাদের প্রস্তুত রাখা, যাতে করে আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকেন এবং প্রয়োজনে প্রতিবাদ করতে পারেন এবং সরব থাকতে পারেন, সে বিষয়ে আপনাদের সামনে তথ্য এবং বিশ্লেষণ তুলে ধরা। এটাই এই লাইভের গুরুত্বপূর্ণ দুটি আলোচ্য বিষয়। তবে প্রথমেই অনেকেই প্রশ্ন করেছেন, ফোন করেছিলেন যে আমি কেমন আছি। ওই মাথার উপরে কোলাপসেবল গেটের, মানে ফ্ল্যাটের যে কোলাপসেবল গেট থাকে তার টপ লাইনটা ভেঙে পড়েছিল, আমার মাথা খুলে পড়েছিল, পড়েনি। তো এখনও অল্প ফোলা আছে, রক্তপাত হয়নি। দেখবেন এই জায়গাটা একটু ফোলা আছে, অনেকটাই ফুলে গিয়েছিল, সেটা কমে গেছে। যারা আমার খুব ঘনিষ্ঠ, যাদের সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে, এমন কাউকে তারা দেখতে চেয়েছিলেন, আমি ছবি পাঠিয়েছিলাম সেই সময়। তো যাই হোক, অনেকেই অনেক রকম পরামর্শ দিয়েছিলেন, সিটি স্ক্যান থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি। আমি কিছুই করিনি। আমি বারবার বলেছি ভালো আছি বিশ্বজিৎ, না হলে কি দেখে তো আমার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে আমি অসুস্থ। যাই হোক, তো তবে হ্যাঁ, আমি যেভাবে জীবনযাপন করি, স্বাস্থ্যবিধিকে যেভাবে দেখি, সেভাবে আপনারা আবার করতে যাবেন না, কারণ আপনারা তো ফার্মা কোম্পানির থেকে পুরোপুরি মুক্ত নন। যারা মুক্ত তাদের কথা আলাদা।
আমি কোনো প্যাথি করিনি, করি বিশ্বাস আমি আমার প্রয়োজন পড়ে না। আমি সেলফ কিওর মেকানিজমে বিশ্বাস করি এবং আমার অসুস্থতা আগেও তো ঘটেছে, দুর্ঘটনা আগেও ঘটেছে। হ্যাঁ, সেটা আমি কিছু কিছু নমুনা আমি লাইভে জানিয়েছি। আমি কোনো রকম ওষুধ গ্রহণ করি না, মানে সেটা হোমিওপ্যাথি হতে পারে, অ্যালোপ্যাথি, মডার্ন মেডিসিন হতে পারে, এসব কিছুই আমি গ্রহণ করি না। হ্যাঁ, শারীরিক অসুস্থতার ক্ষেত্রে কিছু খাদ্যবিধি বা কিছু খাবার দাবার সেই সময় না খাওয়া এবং কিছু খাবার খাওয়া, সেগুলো অবশ্যই যখন আম, শারীরিক অসুস্থতা ঘটে তখন সেটা মেনে চলি, কিন্তু ওষুধ খাই না যে এটা খাওয়াই সময় এই ওষুধটা প্যাকেজড ওষুধ, সেটা আয়ুর্বেদিক হতে পারে বা হোমিওপ্যাথি হতে পারে বা মডার্ন মেডিসিন হতে পারে, সেটা আমি কখনোই গ্রহণ করি না। তো এই হলো ব্যাপারে। তবে এটার একটা কারণও আছে, সেটা হলো যে এটা আপনারা আবার মানে এমন করতে যাবেন না যে আমি যেহেতু করি মানে আপনারা করবেন, সেটা নয়। এটা আমার করার উদ্দেশ্য হচ্ছে আমি একটা আমার শরীরকে নিয়ে আমি একটা এক্সপেরিমেন্ট বহুদিন ধরেই করে সেটা কি, ওই যে আমি বলেছি সেলফ কিওর মেকানিজম, অর্থাৎ বডির, আমাদের শরীরের, হিউম্যান বডির একটা সেলফ কিওর মেকানিজম আছে। সে নিজেকে নিজে কিওর করতে পারে, কোনো প্যাথির দরকার পড়ে না। আমি এতে গভীরভাবে বিশ্বাস করি, আর এই বিশ্বাসের উপর ভিত্তি করেই আমি ওষুধপত্র বলতে আপনারা যা বোঝেন সেটাকে আমি বর্জন করে বেঁচে আছি, সুস্থ আছি এখনো পর্যন্ত। তো যাই হোক, এই যে দুর্ঘটনা যেটা কালকে আমার সাথে ঘটেছে এবং যে একটা ভারী একটা মানে লোহার মানে রড বলবো, আপনি জানেন এটা জিআই ছিল আর কি, সেটা বেশ ভালো রকম ভারী। তো সেটা মাথার উপরে পড়ার পরে যে স্বাভাবিকভাবেই যে একটা আকস্মিকতা এবং যন্ত্রণা, তো সেইটা ওই অবস্থাতে যে কোনো মানুষই ডাক্তারের কাছে দৌড়তো, আমি জানি, এবং সেটাও স্বাভাবিক ছিল। আমি অস্বাভাবিক বলি না, কারণ মাথার ব্যাপার, অনেক কিছু ঘটতে পারে, ইন্টারনাল হ্যামারেজ হতে পারে, ব্লাড ক্লট হতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু এই সিমটমগুলো আমি নিজে যেহেতু জানি এবং পড়াশোনা করি, তো সেগুলো আমি নিজেই বুঝতে পেরেছিলাম যে কি হচ্ছে কি হচ্ছে না। তো যাই হোক, আর একটা কথা বলি, খুব খুব বাস্তব কথা, প্র্যাকটিক্যাল কথা। যদি সেরকম কিছু হতেও, যদি ব্রেন হ্যামারেজ হতো বা কিছু হতো, যদি সত্যি সত্যি, সেক্ষেত্রে আমি ওই লাখ লাখ টাকা দিয়ে ব্রেন সার্জারি ফার্মা কোম্পানির ওপরে নিজেকে ছেড়ে দেওয়া, এ ধরনের কোনো কাজকর্ম আমি করতাম না। এ ব্যাপারেও আমি নিশ্চিত আছি আর কি। মহাকাল সেটা উপলব্ধি করেন, আর করেন বলেই হয়তো এই সামান্য একটা ফোলার ওপর দিয়ে, সোয়েলিংয়ের ওপর দিয়ে ব্যাপারটা মিটে গেছে। আমি সত্যিই করতাম না, সত্যিই করতাম না, সেটা আমি মনে করি কোনো দরকার নেই, কোনো প্রয়োজনই নেই যদি সেরকমভাবে। আলটিমেটলি ব্রেন অপারেশন বা সার্জারির ক্ষেত্রে খুব কম মানুষই সার্ভাইভ করেন, এবং যারা সার্ভাইভ করেন বেশিরভাগই সেটা তার নিজস্ব বডি মেকানিজমের জন্য করেন। তাদের খুব একটা বাইরের শক্তির বা বাইরের সে সার্জারি বলুন বা আধুনিক মেডিসিনের যে মনীষিয়ানা, তাতে খুব কিছু ম্যাটার করে না। আসলে ব্যাপারটা হলো কি বলুন তো, বর্তমানকালে এত এত পদ্ধতি, এত এত অত্যাধুনিক পদ্ধতি, চিকিৎসা পদ্ধতি এসে গেছে যে মানুষের যে নিজে নিজে সেরে ওঠার একটা ক্ষমতা, অলৌকিক ক্ষমতা আছে মানুষের শরীরের, সেটা আমরা বুঝতেই দিই না। মানে সেটা বোঝার আগেই নিজেদের আমরা ফার্মা কোম্পানির ওপরে নিজেদেরকে ছেড়ে দিই। উই জাস্ট সারেন্ডার টু ফার্মা লবি। তাই এই অলৌকিক ক্ষমতাকে আমরা বুঝে উঠতে পারি না, তাই তো? এই যেমন ধরুন, এখন কিছু সামান্য একটু রক্তপাত হলেই আমরা দেখেছি যে ব্লাড ট্রানফিউশনের কথা বলা হয়, রক্ত দেওয়ার কথা বলা হয়। একটা সময় আমাদের মা মাসিরা মানে মা হয়েছেন, কোনো রকম রক্ত তাদের দিতেই হতো না। এখন যে কোনো ডেলিভারির কেসেই দেখবেন রক্ত দিতে হয়, মানে দিতেই হয় আর কি। এবং সবগুলোকেই পারলে ওরা, এখন অবশ্য কোনো কোনো চিকিৎসক সচেতন, তারা চেষ্টা করছেন নর্মাল ডেলিভারি করার, কিন্তু
আপনারা তো জানেন যে নার্সিংহোমের খপ্পরে পড়লে যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রেই সিজারিয়ান অপারেশন হয়, তো সিজারিয়ান বেবি হয়, এবং সেই ক্ষেত্রে ব্লাডের একটা বড় ব্যাপার থাকে। তাহলে আগেকার, আমি সিম্পল প্রশ্ন করি, এতদিন ধরে যখন ব্লাড ট্রান্সফিউশন ছিল না, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ হতো, অনেক সৈনিকের রক্তপাত হতো তো দুর্ঘটনায় রক্তপাত হতো মানুষের, দুর্ঘটনা তো নতুন কিছু নয়। তখন মানুষ কি, যারা যারা দুর্ঘটনার কবলে পড়তো, ব্লিডিং হতো, তারা কি সবাই মরে যেত রক্তপাতের ফলে? না, আমি এটা বিশ্বাস করি না। কারণ আমি মনে করি আমাদের শরীরের রক্ততঞ্চন ক্ষমতা আছে, বাট কোয়াগুলেশন যেটাকে বলা হয়, অর্থাৎ শরীর নিজস্ব নিয়মে, বডি নিজস্ব নিয়মে, হিউম্যান অ্যানাটমি নিজস্ব নিয়মে রক্তপাত বন্ধ করে দেয়। একটা সময় রক্ত পড়ার পরে, বেরিয়ে যাওয়ার পরে অটোমেটিক্যালি পাত বন্ধ হয়, যদি না সেই রোগীটির হিমোফেলিয়া বা এরকম ধরনের মারাত্মক জিনকৃত রোগ থাকে। আপনারা জানেন এই এমন একটি রোগের শিকার হয়েছিলেন দ্বিতীয় নিকোলাসের পুত্র আলেক্সিস, তাই তো, যার কথা আমি পরবর্তী যে গ্রন্থ গ্রিগরি রাসপুটিন, সেখানে এই প্রসঙ্গগুলো এসেছে। তো যাই হোক, তো এরকম রোগী ছাড়া সাধারণভাবে সুস্থ মানুষের রক্তপাতের ফলে, ব্লিডিংয়ের ফলে মৃত্যু এমনটা হয় না, আমি বিশ্বাস করি না। ওগুলো পুরোটাই হচ্ছে ভাঁওতাবাজি, ফার্মা কোম্পানির প্যানিকবাজি, এবং সেখান থেকে উপার্জন করা, এবং মানুষকে রক্ত ডোনেট করতে অনুপ্রাণিত করে। সেই রক্ত থেকে তারা মুনাফা লোটে, তারা আবার ওষুধ বানায়, ব্লাড থেকে মেডিসিন বানায়, ড্রাগ বানায়। এই নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে। তাই এই ব্যাপারগুলো নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, এবং এগুলো যদিও প্রমাণ করা যায় না, কিন্তু নিজস্ব বিচার বুদ্ধি প্রয়োগ করলেই আপনারা বুঝতে পারেন যে আপনি যখন যত পরিমাণ রক্ত দিচ্ছেন, আপনারা তো জানেন যে আপনারা কত পরিমাণ রক্ত দিতে পারেন, দেওয়া রয়েছে, হ্যাঁ, তো সেটা উল্লেখ আমি বহুবার করেছি। তো সেই পরিমাণ রক্ত যখন আপনারা দিয়ে একটা বা দুটো ডিম সেদ্ধ খেয়ে গটগট করে বেরিয়ে আসছেন, ওটা তো রক্তপাতই হচ্ছে নাকি? হচ্ছে তো। এবার ভাবুন, দুর্ঘটনার ফলে যদি সেই পরিমাণ রক্তটাই মেঝের ওপরে বা পথের ওপরে ওই রক্তটাই যদি ছড়িয়ে পড়ে আপনার শরীর থেকে, আপনি ভয় পাবেন না? পাবেন তো। এটাই তো মনস্তত্ত্ব, তাই নয় কি? ভাবুন, ওই রক্ত 350 সিসি রক্তই ধরুন বা 400 সিসি রক্ত ধরুন, তা সেইটা যদি রাস্তায় আপনার শরীর থেকে দুর্ঘটনার ফলে গড়িয়ে পড়ে, মানে রাস্তাতে রক্তে লাল হয়ে যাবে। ওই পরিমাণ রক্ত যদি রাস্তায় পড়ে, লাল হয়ে যাবে না? চারপাশটা অনেকটা অংশই লাল হয়ে যাবে। এবার আপনার পরিজন, আত্মীয় স্বজন তো প্যানিকগ্রস্ত হবেই। বাপ রে, কী ব্লিডিং হচ্ছে, চল নার্সিংহোমে নিয়ে যাই, নাহলে তো বাঁচবে না। ব্যাস, রক্ত দেওয়া শুরু হয়ে গেল, প্রয়োজন ভালো বিল হলো, পাশাপাশি ট্রিটমেন্ট প্রোটোকল, কয়েক লাখ টাকা হয়ে গেল, তাই তো। আমি এসব ক্ষেত্রে কি করি বলুন তো? আমার কি হয়নি? বলবো একদিন সেসব ঘটনা। বহু রক্তপাত আমি রক্তপাতের মধ্য দিয়ে আমি গেছি, এমন এমন ক্ষেত্রে রক্তপাতের মধ্য দিয়ে গেছি যখন পরিস্থিতির কারণে কোনো হসপিটালে ভর্তি হতে পারিনি। কেন পারিনি? ভর্তি হলে পুলিশ কেস হয়ে যেত, সমস্যা ছিল, তাই তো। যাই হোক, আমি খুলে বলছি না, এগুলো আমি দেখেছি। সুতরাং আমি নিজের শরীরটাকে দেখেছি খুব কাছ থেকে, এবং বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে। এই যে শুধুমাত্র করোনা প্যান্ডেমিক এলো আর আমি রাতারাতি বুঝে গেলাম, ব্যাপারটা এমন তো নয়। একটা অভিজ্ঞতা, একটা স্টাডি, তার মধ্য দিয়ে যাওয়া, তো সেটা আমি খুব কাছ থেকে দেখেছি। তাই এই ধরনের দুর্ঘটনা, অন্তত ব্লিডিংয়ের ক্ষেত্রে নিশ্চিন্ত থাকতে পারেন, আমি কোনোদিন ব্লাড ট্রান্সফিউশনে যাব না। আমি জানি আমার শরীর ওই রক্তটা মেকআপ করে নেবে। হ্যাঁ, ভালো খাবার সেই সময়টা তার ফিরিয়ে আনতে গেলে পুষ্টিকর খাবার, ফল ইত্যাদি খেতে হবে, সে ঠিক আছে, তাই তো। তো যাই হোক, আমি এবার প্রসঙ্গে চলে আসি, ওটা ভিন্ন কথা। আর পরবর্তীকালে কখনো আলোচনা করব যে আমাদের করটি আমাদের শরীরের সবচেয়ে শক্তিশালী, আমাদের স্কাল, এবং সেটা কত পর্যন্ত, কত একটা আঘাতের, জানে তো ম্যাডাম, একটা পাউন্ড হিসেবে মাপ আছে, সে কতটা সহ্য করতে পারে করটি, হিউম্যান স্কাল। তো সেগুলো নিয়ে পরবর্তীকালে আমরা আলোচনা করব। এটা এখানে এই আলোচনার
প্রসঙ্গ নয়। শেষে এই বিষয়টা শেষ করার আগে বলি যে আমি কোনো রকম ওষুধ খাইনি, কোনো মেডিকেশন নিইনি, আমি কিছুই করিনি। আমি এখনও সুস্থ আছি এবং আমার দৃঢ় বিশ্বাস আমি সুস্থ থাকব। হ্যাঁ, একটা সময়ে প্রাকৃতিক কারণে তো আমাদের সবাইকেই চলে যেতে হবে, তো আমিও চলে যাব, কিন্তু সেটা ফার্মা কোম্পানির দাসত্ব করতে করতে চলে যাব না। আমি এ ব্যাপারে আমি একেবারেই নিশ্চিত। যাই হোক, কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনা, এটা কি প্রথম? মানে এই যে দুর্ঘটনা তো স্বাভাবিকভাবেই ঘটতেই পারে, অ্যাক্সিডেন্ট, কিন্তু এই গত 2 বছরে 2022 থেকে 24, 17ই জুন পর্যন্ত, মানে এই কাঞ্চনজঙ্ঘা পর্যন্ত 23টি দুর্ঘটনা হয়েছে, ছোট বড়। ভাবতে পারেন, 23টি। কতজন প্রাণ হারিয়েছে? 371 জন যাত্রী প্রাণ হারিয়েছেন এই টুকুর সময়ের মধ্যে। আর কটি বন্দে ভারত চালু হয়েছে? 49টি বন্দে ভারত রুটে বন্দে ভারত চালু হয়েছে। কি বুঝতে পারছেন? যেটা আমি বহু আগেই বলেছিলাম, যখন প্যান্ডেমিক নামানো হলো, লকডাউনের নামে আসলে গ্রেট রিসেট বা নিউ ওয়ার্ল্ড অর্ডারকে এক্সিকিউট করার পর্বটা শুরু হলো আরও বেশি করে, তখনই বলেছিলাম বব কাট অনেক দেখেছেন, এবার জব কাট দেখবেন। রেলে এরকম আরও বহু দুর্ঘটনা ঘটবে, ঘটতেই থাকবে। এবং তারপরে রেলের যে টোটাল ছবিটা আপনারা এতদিন স্বাধীনতার পর থেকে দেখে এসেছেন, সেটা পুরোটাই বেসরকারিকরণের ফলে যে ছবিটা দাঁড়াবে সেটা আমরা দেখতে শুরু করেছি তেজসের মধ্য দিয়ে। আর আগামীতে আপনারা জানেন যে 250টি বন্দে ভারত আসছে, এবং সেটা কিন্তু তৈরি করবে প্রাইভেট কোচ ফ্যাক্টরি, অর্থাৎ বেসরকারি কোচ ফ্যাক্টরি। যেটা আগে আমরা এতদিন আপনারা জানেন যে আমাদের ট্রেনের যে বগিগুলো, ভালো আছে রাজকুমার, ট্রেনের যে বগিগুলো সেগুলো কিন্তু বা ট্রেনের যে স্লিপার বলুন যাই বলুন, সেগুলো কিন্তু সরকারি সংস্থায় তৈরি করত, অর্থাৎ অধিকৃত সংস্থা, পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ যাদেরকে বলা হয়, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, পিএসইউ বলা হয়, সেগুলোই এগুলো তৈরি করতো। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে সর্বক্ষেত্রেই আমরা এই পাবলিক যেটা, মানে প্রাইভেট যেটা, অর্থাৎ কর্পোরেট সেক্টর ঢুকে গেছে, অর্থাৎ ব্যক্তি মালিকদের সীমাহীন মুনাফা অর্জনের পথ তৈরি করে দেওয়া হয়েছে। ধর্ম জাতপাতের খেলাটাকে বাড়িয়ে দিয়ে, দেশপ্রেমের নাটকবাজিকে বাড়িয়ে দিয়ে, যেটা নতুন কিছু নয়, মানুষের মগজ, আমরা আসলে প্রত্যেকেই তো সাম্প্রদায়িক। কিন্তু মজার কথা কি বলুন তো, আমি এই বিষয়ে আমার আলোচনা আছে, লেখালেখি আছে, আমি বারবার করে ওই দুটো একটা লাইন বলে থাকি। সাম্প্রদায়িক নিজের ধর্মকে ভালোবেসে হন, অন্যের ধর্মকে ঘৃণা করে নয়। কিন্তু মানুষের বৈশিষ্ট্য হলো ব্যতিক্রম বাদ দিয়ে তারা নিজের ধর্মকে ভালোবেসে সাম্প্রদায়িক হয় না। নিজের ধর্মকে বা স্বধর্মকে ভালোবেসে তারা কিন্তু স্বধর্মের লালন করছে এমন নয়, পারছে না, কারণ সেখানে খরচা আছে, তাই না? আপনি যদি মনে করেন আপনি হিন্দু, বা আপনি যদি মনে করেন আপনি মুসলমান, আপনি যদি স্বধর্মটিকে লালন করতে চান বা স্বধর্মকে ভালোবেসে সাম্প্রদায়িক হতে চান, তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে স্বধর্মের মানুষের পাশে দাঁড়ানো, তাদের বিপদে আপদে সাহায্য করা, ডেমোগ্রাফিটাকে ঠিকঠাক রাখা, তাই নয় কি? তারা যাতে ভালো থাকে, তাই না? আপনার ধর্মের মানুষই যদি না বাঁচে, না ভালো থাকে, তাহলে ধর্ম রক্ষা হবে? হবে না। তাহলে এইবার প্রসঙ্গে চলে আসুন। এই যে হিন্দুরা বলুন বা মুসলমানদের বলুন, যাই বলুন না কেন, এরা যখন একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করে, খোঁজ নিয়ে দেখুন এরা নিজের ধর্মের জন্য কতটা করেছে, কতটা ত্যাগ স্বীকার করেছে? করেনি, কারণ তাতে খরচা আছে। লকডাউনের সময় কতজন হিন্দু পাশে দাঁড়িয়েছে, পরস্পরের পাশে দাঁড়িয়েছে? ধনী হিন্দুরা কি গরিব হিন্দুদের পাশে দাঁড়িয়েছে? দাঁড়ায়নি। তাহলে তারা তো হিন্দু, তাহলে সম্প্রদায় তো হিন্দু, তাহলে কোথায় গেল? আদানি আম্বানিও তো হিন্দু, তারা এই হিন্দুদের জন্য কি ভাবছে? এই যে গরিব হিন্দু, আহারে, কিছু ভাবছে? ভাবছে অবশ্যই, কি করে ইউজলেস ইটার্সদেরকে
আউট করা যায় এবং কি করে যা যা সম্পদ এইসব গরিব মানুষের হাতে এখনও আছে, যতটুকু জমি, জল সম্পদ, পুকুর, সেগুলোকেও নিজের দখলে আনা যায়, তাই তো? তাহলে এই যে জায়গাটা আমরা ধরতে পারি না, আমরা আমাদের মধ্যে এইসব সাম্প্রদায়িকতার বিষকে ওরা প্রমোট করে, বিভিন্নভাবে ফান্ডিং করে, বিভিন্ন সংগঠনকে ফান্ডিং করে, বিভিন্ন ধর্মীয় সংগঠন, জিহাদি সংগঠনকে ওরা ফান্ডিং করে মূল যে সারগুলো, মূল যে বিষয়গুলোকে ডাইভার্ট করে সরিয়ে নিয়ে গিয়ে আমাদেরকে ব্যস্ত করে দেয় অনলাইনে অফলাইনে। আর সেই সুযোগে ওরা এই সব 49খানা বন্দে ভারত চালু করে, 23খানা দুর্ঘটনা হয়, 371 জন মারা যায় এবং আরও বহুবিধ কার্যকলাপ ওরা করতে থাকে, যেখানে ধর্মের কোনো আইডেন্টিটির কোনো ব্যাপার স্যাপার নেই, যেখানে শুধু মুনাফাবাজি আছে, আদানি আম্বানির মতো শিল্পপতি পুঁজিপতিদের পাইয়ে দেওয়া আছে এবং দেশ বিক্রির একটা ধান্দাবাজি আছে, দেশের সম্পদ বিক্রির একটা ধান্দাবাজি আছে। সেখানে ধর্ম কোথায় বলুন দেখি? ওই যে এই রকম পরিপ্রেক্ষিতে বিখ্যাত নাট্যকার, ইটালিয়ান নাট্যকার সেনেকা বলেছিলেন, এই সব ধর্মচর্চা দেখে আর কি, ধর্ম বোকারা বিশ্বাস করে, জ্ঞানীরা অবিশ্বাস করে, ধূর্তেরা ব্যবহার করে, তাই তো? ধূর্তেরা ব্যবহার করে, এই ধূর্তরা এখন ধর্মকে ব্যবহার করছে। ধর্ম মানে কি? পোশাকই ধর্ম, আসল ধর্ম নয়। আসল ধর্ম তো অন্য বিষয়, সেটা তো পুরো ঢেকে ঢুকে চাপা দিয়ে কবরে পাঠিয়ে দেওয়া হয়েছে বা শ্মশানে দাও দাও করে চলছে। তো যাই হোক, তাহলে এখন রেলে 3.5 লক্ষ পদ খালি আছে, জানেন তো, যেগুলো আর লোক নেওয়া হবে না। 3.5 লাখ ভ্যাকেন্সিজ। আর কেন্দ্রীয় সরকারে কতগুলো আছে মোট? এখনো পর্যন্ত দেখা যাচ্ছে 7 লাখেরও বেশি, যেগুলো আর লোক নেওয়া হবে না, যেগুলো ফেজ আউট করে দেওয়া হবে, অ্যাবলিশ করে দেওয়া হবে। 2018 সালের পর থেকে রেলে কত লোক নেওয়া হয়েছে কি দেখে নিন, খোঁজ খবর করে নিন। কিন্তু ওরা ওই যে আমাদের রাজ্যে যেমন টেট পরীক্ষা হয়ে চলেছে, ওরা এরকম একটা করে পরীক্ষা নিতে থাকবে, আবার আদালতে যাবে, আবার বিভিন্ন রকমের কাণ্ডকীর্তি করে আবার বন্ধ করে দেবে। এই যেমন নিটকে দিয়ে হলো, সর্বক্ষেত্রেই বলেছি এটা ইকোনমিক রিসার্চ চলছে এবং সর্বক্ষেত্রেই এটা ঘটবে, এই সিস্টেমে আর থাকবে না। আমি এক এক করে আসছি। তাহলে এই যে 3.5 লক্ষ পদ, যেটা 2023 সালের আপডেট, এর মধ্যে আরও বেড়েছে। এত পদ যখন রেলে বিলোপ করা হচ্ছে, লোক নেওয়া হচ্ছে না, তাহলে এক একজন কর্মীর ওপরে কত চাপ পড়ছে ভাবতে পারেন? সে ড্রাইভারই হোক আর গ্যাংম্যানই হোক আর যেই হোক না কেন, বা ইঞ্জিনিয়ারই হোক, তাই তো? তো এক একজনের ওপর কত চাপ পড়ছে ভাবতে পারেন? এক একজনকে 3 জন 4 জনের কাজ করানো হচ্ছে। তাহলে এই ড্রাইভার যাদের এইভাবে, জানেন তো, এটা রেল চালানো, রাত জেগে একটা মালগাড়ি চালানো, ইটস নট এ ম্যাটার অফ জোক। আমার অনেক ছাত্র এই পেশায় আছে, মানে যখন আমি কম্পিটিটিভ এক্সাম পড়াতাম সেই সময় বহু ছাত্র এই রেল বলুন, স্টাফ সিলেকশন বলুন, বা এই বিভিন্ন পরীক্ষায় চাকরি পেয়েছে। তো তাদের কাছ থেকেই তো আমি শুনেছি, ইটস স্ট্রিনিউয়াস জব। তাহলে এই একজন এমপ্লয়িকে দিয়ে 4-5 জনের যখন কাজ করানো হচ্ছে, তো সে কি করে তার মানসিক সুস্থতা বজায় রাখবে? সে যদি ঘুমিয়ে পড়ে, সে যদি সিগন্যাল মিস করে, তার চোখ যদি ঢুলু হয়ে যায় ক্লান্তিতে, অবসাদে, তাছাড়া ভ্যাকসিনের সাইড এফেক্ট তো আছেই, সবাই তো ধুঁকছে বিভিন্ন রকমের অসুস্থতায়, আপনারা তো জানেন। তো সেই রকম মিলিত ফলাফলে যদি এরকমভাবে ঘটতে থাকে, তাহলে তো দুর্ঘটনা বাড়বে না? তাই আমি বহু আগেই বলেছি, এরকম দুর্ঘটনা বাড়তেই থাকবে। আমার যারা নিয়মিত পাঠক আছেন তারা কিন্তু আমার পুরনো পোস্টগুলো দেখেছেন এবং সেখানে আমি পরিষ্কার বলেছি, এই যে দুর্ঘটনাগুলো বাড়বে, সাধারণ লোকজন তখন ধর্ম নিয়েই চর্চা করবে, এখনও করছে, তাই তো? ধর্ম আছে, ক্রিকেট আছে, রাজনীতি আছে, মিম আছে, চলচ্চিত্র আছে,
এগুলো নিয়ে আমাদেরকে ব্যস্ত রাখা, আমাদের মগজকে ব্যস্ত রাখা। আর কবি সাহিত্যিকরা তো জনবিচ্ছিন্ন কবিতার চর্চা করে চলেছেন, যেটা তারা নিজেরাও বোঝেন না। একে অপরের পিঠ চাপড়ান, একে অপরের কবিতা ছাপান, একে অপরের পত্রিকায় কবিতা ছাপান, একে অপরকে পুরস্কার দেন, একে অপরকে আবার আড়ালে গালিগালাজও করে থাকেন। আমি খুব কাছ থেকে দেখেছি এসব কবি সাহিত্যিক। একটা ভালো নিউ ওয়ার্ল্ড অর্ডারে এইসব কবি সাহিত্যিকও ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, এটা একটা ভালো দিক বলে আমি মনে করি। তো যাই হোক, কিছু ভালো কিছু মন্দ তো হবেই। তো এই যে একটা ভয়ঙ্কর অবস্থা, এটা তো আগামীতে চলতে থাকবে। তাই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এরকম আরও ঘটনা ঘটবে। আর একটা বিষয় আপনাদের পাশাপাশি জানিয়ে দিই, এটা আর একটা নয়, এটা সঙ্গে যুক্ত, এটা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। সেটা কি, 2030-এর মধ্যে আপনারা এই যে কাঞ্চনজঙ্ঘা বিভিন্ন রকমের ট্রেনগুলো নাম দেখতে পাচ্ছেন, সেগুলো আর থাকবে না। সেগুলো ব্যক্তির নামে হয়ে যাবে। ধরুন আদানি, আম্বানি বা এই যে তেজস নাম, এই রকম নাম আসবে, ব্র্যান্ডিং আসবে। বন্দে ভারত আপনারা দেখেছেন, তাই তো? অর্থাৎ এই যে প্রচলিত ট্রেনগুলো আছে, যে নামে আপনারা জানতেন বা জানেন, সেগুলো কিন্তু আর থাকবে না। এবং জেনারেল কম্পার্টমেন্ট কিন্তু কমিয়ে দেওয়া হবে এবং আস্তে আস্তে বিলুপ্ত করে দেওয়া হবে, বা হয়তো নামমাত্র রাখা হবে, যেখানে গরু ছাগলের চাইতেও অধমভাবে চলাফেরা করতে হবে। ইতিমধ্যেই একটি ঘটনা ঘটেছে, আপনারা জানেন, একটি সম্ভবত পুরুলিয়া এক্সপ্রেসের কিছু প্যাসেঞ্জার, তারা ভিডিও আমি দেখেছি ফেসবুকে, যে তারা স্বামী স্ত্রী একটা জেনারেল কম্পার্টমেন্টে উঠে বসেছিলেন। তাদের এক্সপ্রেসের টিকিট কাটা ছিল, রিজার্ভেশন ছিল না। জেনারেল কম্পার্টমেন্ট তো দুটো থাকে, এরকমটাকে তারা জানতেন। তো সেভাবে উঠেছিলেন। তারপর কিছুক্ষণ পরেই দেখা গেল আরপিএফ এসে সমস্ত লোককে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। দেখা গেল হঠাৎ করে ওই জেনারেল কম্পার্টমেন্টটা রিজার্ভেশন কম্পার্টমেন্ট হয়ে গেল। বাইরে নোটিশ লাগিয়ে চিপকে দেওয়া হলো, অথচ সেটা চেয়ার কার নয়। পুরুলিয়া এক্সপ্রেসের যেটা ব্যাপারগুলো উনি যা বলছিলেন, যে চেয়ার কারগুলো রিজার্ভেশন হয়। তো যাই হোক, ওটা সাধারণ স্লিপার কোচ ছিল, যেটা জেনারেল কোচ হিসেবেই এতদিন ট্রিটেড হয়েছে। দুটো ছিল, এবার একটা থেকে বের করে দেওয়া হলো, তাহলে একটা থাকলো। ভাবুন, ওই একটার বাকিদের যেতে হবে, কিভাবে যেতে হবে বুঝতে পারছেন তো? অর্থাৎ ফেলো করি মাখ হোটেল, এইভাবে আমি বহু আগেই বলেছি, লোকাল ট্রেনের যে পরিষেবা সেটা বন্ধ হয়ে যাবে। লোকাল ট্রেনের পরিষেবা প্রায় বন্ধ হয়ে যাবে, নাম কেউ আসতে থাকবে, এবং সেগুলো বেশিরভাগই দেখবেন ভাড়া বাড়ানো হবে, এবং কিছু আইওয়াশ করে ওই এসি ফেসি লাগিয়ে ব্র্যান্ডিং করে এগুলো করে ট্রেনগুলোকে বিলাসবহুল টাইপের, বাস্তবে নয় আর কি, কিন্তু ওরকম একটা লুক দেওয়া হবে, ওরকম একটা লুক দেওয়া হবে। তো সেই যাতে করে ভাড়াটা বাড়িয়ে নেওয়া যায়, ভাড়াটা বাড়ানো যায় আর কি, বাড়িয়ে ব্র্যান্ডিং করে ঝকঝকে স্টেশন করে, স্টেশনগুলো তো ব্যক্তি মালিকানার মানে দিয়ে দেওয়া হবে। স্টেশনগুলো বিক্রি হয়ে গেছে কম বেশি, সেটা আমি বহু আগেই বলেছি, শিয়ালদা স্টেশন দেখলেই বুঝতে পারবেন। তো সেইভাবে পুরোটাই বেসরকারি হাতে চলে যাবে 2030-এর মধ্যে। হকার থেকে শুরু করে এগুলো পুরোটাই আউট অফ বাউন্ড হয়ে যাবে। এরা ট্রেনে উঠতে পারবে না, প্ল্যাটফর্মেও বসতে পারবে না। ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট হিসেবে আপনারা জানেন স্লোগান উঠে গেছে। সেখানে ওই কর্পোরেটরা প্রোডাক্ট বিক্রি করবে আগে। হ্যাঁ, সাউথ ইস্টার্নে দেখবেন স্টেশন থেকে হকার বহু আগেই তুলে দেওয়া হয়েছে। এখন আমাদের সেকশনে, অর্থাৎ এই ধরুন মেন সেকশনে শিয়ালদাতে, সেখানে কিন্তু স্টেশনে হকার এখনও আছে, তাদেরকে এখনও তোলা যায়নি, তাদের মধ্যে একতা রয়েছে, তারা এখনও ফাইট করছে, কিন্তু আগামীতে তো অবশ্যই তুলে দেওয়ার চেষ্টা করা হবে। সুতরাং এখনও আমরা অনেক কিছুই দেখিনি, বারবার করে বলি। তাহলে রাজ্য সরকারকে শুধুমাত্র আপনারা দেখছেন যে একটা দিক দেখতে পাচ্ছেন, যেহেতু আমাদের রাজ্যে যে শিক্ষক নিয়োগ বন্ধ এবং সব ডব্লিউবিসিএস সহ সমস্ত নিয়োগ বন্ধ করা হয়েছে, তাই তো আপনারা জানেন। কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে কি, রেল সবচেয়ে বড় যে নিয়োগকর্তা রেল, তাই তো,
দ্য বিগেস্ট এমপ্লয়ার, দ্য রেলেই তো 3.5 লাখ ভ্যাকান্সি পড়ে আছে, যেগুলো ফ্রিজ হয়ে যাবে, অ্যাবলিশ হয়ে যাবে। আর কেন্দ্র সরকারের অডিট থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টে সব মিলিয়ে তো 7 লক্ষ ভ্যাকান্সি। তাহলে শুধু রাজ্য সরকারকে দোষ দিয়ে লাভ আছে? নেই তো। এটা পুরোটাই আমি বারবার বলেছি, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টিস, ইরেসপেক্টিভ অফ স্টেট, সমস্ত জায়গায় কৌশলে বিভিন্নভাবে এই গ্রেট রিসেট চালু হচ্ছে। তার প্রধান অঙ্গ হচ্ছে নিয়োগ বন্ধ করা, ভাতা সিস্টেম চালু করা এবং প্রাইভেটের হাতে পুরোটা আস্তে আস্তে দিয়ে দেওয়া। শিক্ষাই হোক আর পরিবহনই হোক, সব কিছু ফেজ বাই ফেজ দিয়ে দেওয়া। তো সেই ট্রানজিশন এখন ঘটছে। তো তার মধ্যে ভালো কিছু ঘটছে, যারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। কারো কিছু কিছু মানুষের তো ভালো হবেই, তাই তো? কিন্তু কত শতাংশ মানুষের ভালো হবে, এই প্রশ্নটা আমি তো বারবার করে রাখি। তাই আমি বারবার বলি বহুজন হিতায় বহুজন সুখায়, তাই তো? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, তাহলে রেলের এরপরে আরও দুর্ঘটনা ঘটবে আপনারা জানেন, এবং বেসরকারি হলে পরিষেবা ভালো হয়, এটা বারবার করে আপনাদেরকে শোনানো হবে, তাই তো? এবং জনগণও আলটিমেটলি দেখবেন, তাই তো? ওরে বাবা, এত দুর্ঘটনা, এত লোকজন মারা যাচ্ছে। এই যে 371 জন মারা গেছে 2 বছরে, 17 জুন পর্যন্ত। তাহলে মানুষ এটা কি করবে? মানুষ বলবে যে, মানুষ তো ভেতরের ব্যাপারটা বুঝবে না যে এত স্টাফ নিয়োগ হচ্ছে না, একজনকে 10 জনের 5 জনের কাজ করতে হচ্ছে, এত ক্লান্তি, এত অবসাদ, ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া, ওটা তো প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া নয়, এইসব কি তারা বুঝবে, জানবে? তাদের একভাবে বলবে, মিডিয়া বলবে, এই দেখুন সরকারি অপদার্থতা, সরকারি কর্মচারীদের অপদার্থতা, প্রাইভেটে গেলে পরিষেবা ভালো হয়, এই দেখুন কি সুন্দর তেজস চলছে, তাই তো? এই দেখুন বন্দে ভারতের কোচ কি যা ঝকঝকে ডিজিটাল। এভাবেই তো জনগণকে বোঝানো হবে, এবং আস্তে আস্তে আমরা দেখতে পাবো যে ভারতীয় রেল একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষের সাধ্যের বাইরে চলে যাবে। তারা অ্যাভেইল করতে পারবেন না, দরকারও পড়বে না তাদের, তো আর যাতায়াতও করার দরকার পড়বে না। তাহলে বাড়িতে বসে ভাতা, কুকুর বেড়ালের মতো যতটুকু ভাতা পাবেন দেওয়া হবে। আর বাকিরা তো করোনা অমৃত থেকে শুরু করে আরও অমৃত আসছে, তাতে করে ডিপপুলেশনের ক্ষেত্রে ইউজলেস ইটার্সদের একটা উল্লেখযোগ্য অংশই তো জীবন থেকে হাত ধুয়ে বসে থাকবেন, তাই তো? এই সমস্ত ব্যাপারটা একসাথে চলেছে, একযোগে চলেছে, সেদিকেই আমরা যাচ্ছি। আচ্ছা, এবারে আসছি। তবে হ্যাঁ, আমি যেটা বলি বারবার করে, স্ট্যাচুতেও এই বিষয়ে বিভিন্ন লেখা লিখেছি, মাঝে মাঝে ফেসবুকেও দিয়েছি, যে এটা আমাদের দেশে ওদের যে টার্গেট 100% নিউ ওয়ার্ল্ড অর্ডার কায়েম করতে ওরা পারবে না। ওরা 50% করতে পারলেই সেটা সুখী হবে আর কি। অর্থাৎ ভালো, মানে তারা মনে করবে অনেকটা করতে পেরেছি। অর্থাৎ যেমন টোটাল ডিজিটাল কারেন্সি যাকে বলা হয়, ক্যাশলেস সোসাইটি, যেটা আমাদের দেশে করতে পারবে না, একটা পর্যন্ত পারবে, ওদের টার্গেট আপ টু 50%। বা কিন্তু এই যে রেল বলুন, শিক্ষা বলুন, এগুলো পুরোটা পারবে, কারণ যেহেতু এটা পুরোটাই সরকারের হাতে আছে। আর সরকার তো দালাল। আমরা মনে করি সরকার স্বাধীন জনগণের ইচ্ছের প্রতিভূ, তা নয়। ওরাই সরকার তৈরি করে, ওরাই সরকার চালায়। তো সুতরাং সরকারের হাতে যেগুলো আছে, যেমন শিক্ষা ব্যবস্থা, রেল, এগুলো পুরোটাই বেসরকারি হাতে চলে যাবে। কিন্তু এই যে ক্যাশ ট্রানজ্যাকশন, ওরা পুরোটাই সরকারের হাতে নেই, মানুষের ইচ্ছের ওপরও নির্ভর করে, মানুষের পরিস্থিতির ওপরও নির্ভর করে, সে ক্যাশে দেবে না, তার অনলাইন, তার নেট ভরা আছে কি না, সে স্মার্টফোন ব্যবহার করছে কি না। সুতরাং অনেকগুলো ফ্যাক্টরস আছে। তাই এই ক্যাশলেস সোসাইটি প্রমোট করার ব্যাপারটা কিন্তু এত তাড়াতাড়ি করা যাবে না। কিন্তু এই কাজগুলো তাড়াতাড়ি করা যাবে, যেহেতু এটা টোটাল সরকারি নিয়ন্ত্রণের মধ্যে আছে এবং সেটা সরকারের উপরই নির্ভর করছে, সেটা এই কারণে করা যাবে। আর একটা বিষয় আপনারা দেখতে পাবেন আগামীতে, সেটা হলো রিজার্ভেশন পলিসি উঠে যাবে। হ্যাঁ, ওই যে এএসসি এসটি ইতিমধ্যেই ওবিসি নিয়ে শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই যে রিজার্ভেশন,
এটা করাই হয়েছিল ডিভাইড অ্যান্ড রুলের উদ্দেশ্যে। এটা তো বহু আগেই আমি বলেছি, অর্থাৎ মানুষ যাতে করে ঐক্যবদ্ধ হতে না পারে, একসাথে লড়াই করতে না পারে, একযোগে লড়াই করতে না পারে, শাসকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে না পারে, এই কারণেই এই জাতিগত মানে জাতভিত্তিক সংরক্ষণের তাসটা খেলা হয়েছিল। ভীমরাও আম্বেদকরকে সামনে রেখেই তাসটা খেলা হয়েছিল, ঠিক আছে? তো এই তাসটা খেলে জনগণকে সার্থকভাবে বিভক্ত করে ফেলা হয়েছে। তো এখন তো অনেকেই ব্যাপারটা গভীরে যেতেই পারছেন না, তারা এখনও রিজার্ভেশনের বিরুদ্ধে গালিগালাজ করছেন, তথাকথিত যারা সুবিধে পান তাদেরকে গালিগালাজ করছেন এবং তারাও পাল্টা গালিগালাজ করছেন। এবার ভেবে দেখুন, সরকারি চাকরিই যদি না থাকে তাহলে রিজার্ভেশন কোথায় থাকবে? থাকবে কি? কর্পোরেট সেক্টরে রিজার্ভেশন থাকবে? ওরা তো পারফরমেন্স দেখে নেয়, কে কতটা মাল আনছে, কে কতটা টার্গেট পূর্ণ করছে, কে কতটা কাজে লাগছে। সেখানে কি ওরা জাতপাত দেখে লোক নেবে? নেবে কি? নেবে না। তাহলে কি হবে? ওই যে ফেজ আউট হবে। আমি আগের লাইভে বলেছিলাম, টাইপরাইটার বন্ধ করতে গিয়ে বা ওই যে পটচিত্র বা যে কোনো ক্ষেত্রে, যেমন ওই যে আরও যে যে আমাদের টেকনোলজিগুলো যেগুলো আগেকার ছিল, যেগুলো প্রচলিত ছিল, সেগুলো যেমন ক্যাসেট রেকর্ডার, এইগুলো বন্ধ কি আইন করে বন্ধ করা হয়েছিল? আইন করে বন্ধ করা হয়নি। তাহলে কিভাবে বন্ধ হয়েছিল? নতুন প্রযুক্তি এসেছিল, আসার পরে সেগুলো ফেজ আউট হয়ে গেল, মানুষই আর ব্যবহার করে না, তাই তো? তো সেই রকমভাবে কাগজে কলমে রিজার্ভেশন থাকবে, কাগজে কলমে থাকবে। কাগজে কলমে টেপ রেকর্ডারও আছে, তাদেরকে তো বেআইনি ঘোষণা করা হয়নি বাবা, তাই তো? বেআইনি ঘোষণা করা হয়নি, তো সুতরাং ওটা থাকবে। আর থাকবে বলেই থেকে যাবে। ঠিক তেমন করে কাগজে কলমে রিজার্ভেশনটা থেকে যাবে, কিন্তু কি হবে? প্রয়োগ করা হবে না। কারণ কর্পোরেট সেক্টরে তারা তো তথাকথিতভাবে এফিশিয়েন্ট লোকজন যতটুকু নেবে, সেখানে তো এআই এর দাপট থাকবে, তাই তো? সেখানে এআই এর দাপট থাকবে, তো সেইখানে কটা লোক নেবে, কটা ভ্যাকেন্সি হবে? আর সেখানে রিজার্ভেশন থাকবে? এসসি, এসটি, ওবিসি থাকবে না। স্বাভাবিকভাবেই নিজেরা ভাবুন, পরস্পরের সঙ্গে হানাহানি না করে, গালিগালাজ না করে, খেউই না করে ভাবুন। ভাবলেই বুঝতে পারবেন যে আসলে আমাদেরকে লড়িয়ে দিয়ে ওরা কিন্তু ভেতরে ভেতরে সমস্ত কাজ গুছিয়ে ফেলেছে, তাই তো? এই যে নিট নিয়ে যেটা হলো, আমি আগের ভিডিওতে বলেছি, এটাও পরিকল্পিত, ভেতর থেকে সমস্ত, যেমন করে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এ রাজ্যে করা হয়েছে, দুর্নীতিকে মদত দেওয়া হয়েছে যাতে করে মামলা করা যায়, এক্ষেত্রেও হয়েছে। নিটে আগেও ছোটোখাটো দুর্নীতি হয়েছে, হতো না এমন নয়, কিন্তু এবারে বড়সড় করে করা হয়েছে, তাই তো? তো এইটা হতে থাকবে এবং এটাই ট্রানজিশনের দিকে আমরা যাচ্ছি। এটা নিয়ে আমি আপনাদের বহুবার সতর্ক করেছি, অ্যালার্ট করেছি, এবং এটাও দেখবেন আমার ভিডিও রয়েছে নতুন বিশ্ব ব্যবস্থায় কোন কোন পেশার দিকে আপনারা যাবেন। হ্যাঁ, সীমন্ত মান্ডে, এরকম আমাদের যারা রয়েছে তারা এরকম ওই সব লোকজন আছে যারা, তারা এরকমভাবে আমাদেরই অনেকেরই নামে প্রোফাইল খুলে তাদের কাজকর্ম নেই, বা তাদেরকে কাজকর্ম অবশ্যই এটা তাদের কাজের মধ্যেই পড়ে, ফান্ডিং করা হচ্ছে, চারদিকে তো বেকারত্ব না। তো একটা লোক, আমরা এগিয়ে চলেছি, লড়াই থামাইনি, আর অন্যরা তো থেমে গেছে, দেখতেই পাই না, অনেককে আউট হয়ে গেছে বা নিজস্ব জায়গায় তারা ব্যস্ত হয়ে গেছে বিভিন্ন রকম কাজকর্মে। তো আমরাই কয়েকজন আছি যারা লড়াই করে চলেছি, তো সুতরাং তাদের তো তাদের প্রতি তো তাদের একটা বিশেষ ভালোবাসা জন্মাবেই। তো যাই হোক, এরকম প্রোফাইল হলে সঙ্গে সঙ্গে আপনারা যারা রয়েছেন রিপোর্ট করুন, করে ব্লক করে দিন। রিপোর্ট করে ব্লক করে দিন। সংবরণবাবুর ছবি দেখতে পাচ্ছি, এরকম অনেকেরই করা হয়েছে, আমি দেখেছি, সেগুলো আমি লিঙ্কও দিয়ে দিয়েছি ফেসবুকে। অনেকের ক্ষেত্রেই আপনারা সতর্ক থাকুন, যদিও ওইভাবে কিছু করতে পারবে না ওরা। তো যাই হোক, কী করবে আর, ওই পয়সা করে কিছু পাচ্ছে, কেউ দিচ্ছে রাজনৈতিক নেতারা বিভিন্নভাবে হোক। আর আমি তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে নেই, আপনারা জানেন,
সবাই আমার বিরুদ্ধে, আমিও সবার বিরুদ্ধে, মেন স্ট্রিম রাজনৈতিক দল, তো সুতরাং আমার বিরুদ্ধাচরণ হওয়াটা অত্যন্ত স্বাভাবিক। তো যাই হোক, এবারে আসছে বার্ড ফ্লু। বার্ড ফ্লু সম্পর্কে প্রথমে আন্তর্জাতিক কি ডেভেলপমেন্ট হচ্ছে সেটা দেখুন, এবং কিভাবে ওরা আস্তে আস্তে এগোচ্ছে, জাল গুটিয়ে আনার চেষ্টা করছে। যদিও ব্যাপারটা এত সহজ হবে না, তবু ওরা কিন্তু চেষ্টা করে যাচ্ছে। কি, সিডিসির প্রাক্তন যিনি প্রধান ছিলেন, ডিরেক্টর ছিলেন, রবার্ট রেডফোর্ড মহাশয় জানিয়েছেন যে, কি জানিয়েছেন, রবার্ট রেডফোর্ড মহাশয় জানিয়েছেন যে বার্ড ফ্লুই পরবর্তী প্যান্ডেমিক হতে চলেছে। তাই তো, যেটা আমরাও অনুমান করেছি, বহু আগেই বলেছি। কারণ বার্ড ফ্লু এমন একটা ভাইরাস, মানে ওদের আমদানি করা, যাতে করে লকডাউনের সুযোগ আছে, কোয়ারেন্টাইনের সুযোগ আছে, আইসোলেশনের সুযোগ আছে, এসব করার সুযোগ আছে, মাস্ক পরার সুযোগ আছে, ট্রিটমেন্ট প্রোটোকলের সুযোগ আছে, ভ্যাকসিনের সুযোগ আছে, ছোটোখাটো ব্যবসা বন্ধ করে দেওয়া, অর্থাৎ ওই যে ল্যাব মিট প্রমোট করার সুযোগ আছে, মাংস বিক্রি বন্ধ করার সুযোগ আছে, দুধে বার্ড ফ্লু ভাইরাস বলে গোয়ালার সেলফ এমপ্লয়মেন্টকে ধ্বংস করার সুযোগ আছে, স্কুল বন্ধ করার সুযোগ আছে, লকডাউন করার সুযোগ আছে। এই সমস্ত কিছুর প্যাকেজ আছে। মানে এই বার্ড ফ্লুটা হচ্ছে দারুণ একটা প্যাকেজ। আমি এই জন্যই বলেছিলাম যে বার্ড ফ্লুটা কিন্তু ভালো আছে ওরা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে, তো রবার্ট রেডফোর্ড কি বলছেন? রবার্ট রেডফোর্ড বলছেন যে করোনার ক্ষেত্রে যা কি মৃত্যু হার ছিল 0.6%, ভাবুন 0.6 এরকমই জানাচ্ছে। তো না কি, সরি, 0.06% এরকম ছিল। তো এবার বার্ড ফ্লুর ক্ষেত্রে কি দাঁড়াবে সেটা উনি নাকি আগাম বুঝতে পেরে গেছেন। ভাবতে পারেন, এরা জ্যোতিষীকে গালিগালাজ করে কি কুসংস্কার বলে, কিন্তু বিজ্ঞান যে কত বড় বিজ্ঞানটাকে ব্র্যান্ডিং করলে, সায়েন্টিজম মানালে, তথাকথিত মগজ ধোলায় শিক্ষা দিলে যে বিজ্ঞানটা এই জ্যোতিষীদের বাবা হয়ে উঠতে পারে এবং আরও বেশি সর্বনাশ করতে পারে, তার প্রমাণ হচ্ছে এই মহাজনী চক্র এবং তাদের লালিত পালিত, তাদের পোষ্যপুত্র বিজ্ঞান। তাই তো, সেখানে কি বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে যে বার্ড ফ্লুর মৃত্যু হার 25 থেকে 50% হবে। ভাবুন, আগে থেকে ওরা বুঝে গেছে, তার মানে কতটা ভয়ঙ্কর। 25 থেকে 50% নাকি হবে। তার মানে 100 জনের মধ্যে হলে 50 জন মারা যাবে, এরকম একটা ভয়, প্যানিকবাজি এই রবার্ট রেডফোর্ড মহাশয়, বিজ্ঞানী, মহাবিজ্ঞানী এরা, হ্যাঁ, ওই ফাউচির মতো বিজ্ঞানী, এরা কিন্তু বলে রাখছে, ক্ষেত্র প্রস্তুত করছে। তাই এগুলোতে কিন্তু আতঙ্কিত হবেন না। বার্ড ফ্লুর এখনো পর্যন্ত কোনো কিছু নেই, এটা পুরোটাই একটা ফেক। ওই যেমন করে ওই করোনা ওই রকমই, তবে এটা আরও ফেক আর কি। ঠিক আছে, তো ফেকেরও তো অনেক রকম ফের আছে, বেশি ফেক, ছোট ফেক, বড় ফেক। হ্যাঁ, যেমন দালালদের রকমের আছে, বড় দালাল, ছোট দালাল, মাঝারি দালাল, টপ দালাল, তাই না? এই যেমন ধরুন ফাউচিও দালাল, আবার আমাদের সরকারবাবু ডাক্তার, উনিও ডাক্তার, দুজনেই দালাল। তো ফাউচি টপ লেভেলের দালাল, ডাইরেক্ট দালাল। উনি মিলিয়নে হয় ওদের রফা, 720 মিলিয়ন খেয়েছেন, তাই তো, ওইখানকার টপ দালাল যারা রয়েছেন ফাউচিরা। আর আমাদের এখানে কত হয়? বড় জোর কোটি, তাই তো, তার বেশি তো হয় না, মিলিয়ন তো হয় না। এটা হলো ছোটো মাঝারি দালাল বা ছোটো দালাল আর কি। এই সব দালাল মিলেই করে কমে খাচ্ছে। হ্যাঁ, আর এই সব দালালের লোভকে কাজে লাগিয়ে, কামনা বাসনাকে কাজে লাগিয়ে বিল গেটসরা, মহাজনী শক্তি, জায়নির শক্তি আমাদেরকে শোষণ করছে, এক্সপ্লয়েট করছে। তাই তো, বিল গেটস এসে কি আপনাকে ভৌ ভৌ গুঁজে দিয়ে গেছে? নিশ্চয়ই ভৌ ভৌ গুঁজে দিয়ে যায়নি। তো এই যে জায়গাটা,
এটা আমাদেরকে বুঝতে হবে। এবার দেখুন, এটা গেল রবার্ট রেডফোর্ডের প্যানিকবাজি, সিডিসির প্রাক্তন অধিকর্তা। এবার আমাদের রাজ্যের দিকে তাকাই, না আমাদের রাজ্যের দিকে আসছি, তার আগে এই মেক্সিকোতে যে বললেন মারা গেছে একজন বার্ড ফ্লুতে, সেটা নিয়ে কিন্তু আন্তর্জাতিক মহলে বিশেষ করে ইউরোপ আমেরিকার লোকজন এবং চিকিৎসক এমন চাপ দিয়েছে হু কিন্তু পরবর্তীকালে আবার স্বীকার করেছে যে অন্য কোনো অসুস্থতায় কিন্তু মারা গেছে, কোমরবিডিটি ছিল বা কিছু ছিল, অর্থাৎ মেক্সিকোর সেই লোকটি বার্ড ফ্লুতে মরেনি। আরে বার্ড ফ্লুতে কী করে মরবে, ওটাও তো ট্রিটমেন্ট প্রোটোকলের গল্প। এই করোনাতে যে মারা গেছে ওরা বলছে, ওদের স্ট্যাটি বিভিন্ন রকম দেখবেন, কোথাও 0.6%, কোথাও 0.4%, কোথাও আবার বলে দেবে 1%, কোথাও বলে দেবে 2, কোনো কিছু নেই তো। এগুলোর কিন্তু কোনো স্টাডি নেই, নির্ভরযোগ্য স্টাডি, সায়েন্স বেস স্টাডি কিন্তু নেই একদমই। তাই ওরা যখন যেরকম মিডিয়া পায় মিডিয়াই বলে দেয়, আর জনগণ ভাবে না। তো যাই হোক, তাহলে এটা ওরা করছে। এবার ওই চাপের চোটে হু আবার স্বীকার, আমি দেখি আপনাদের লিঙ্ক দিয়ে দেব, স্বীকার করছে যে না ওটা অন্য অসুস্থতায় মারা গেছে। তাহলে কি দাঁড়ালো, বার্ড ফ্লুতে মরেনি। তাহলে আবার রবার্ট রেডফোর্ড কেন বলছেন যে 25 থেকে 50% পর্যন্ত মানুষ মারা যাবে বার্ড ফ্লুতে? মারাত্মক মহামারী হিসেবে, আহামরি হিসেবে, অতিমারি হিসেবে বার্ড ফ্লু আসতে চলেছে। ইটস এ ম্যাটার অফ টাইম, সময়ের অপেক্ষা, তাই তো বলছেন কেন? এই প্রশ্নটা আমরা কজন করব? এই প্রশ্ন করার বোধ বুদ্ধি আমাদের কজনের আছে? এবার আসুন আমাদের অতি বিজ্ঞানসম্মত রাজ্য কেরালা, জানেন তো সবচেয়ে বিজ্ঞানসম্মত রাজ্য কেরালা, এবং সেই বিজ্ঞানসম্মত দলটি আমাদের রাজ্যেও ছিল, আর তাই আমাদের রাজ্যটিও কিন্তু বিজ্ঞানসম্মত রাজ্য, মানে তার এখনও সেই চিন্তাভাবনা রয়ে গেছে আমাদের মধ্যে। ভদ্রলোকের সংখ্যাটা বেশি আমাদের মধ্যে, তাই তো, শিক্ষিত শ্রেণীর ভদ্রলোকের সংখ্যাটা বেশি, এই কারণে বিজ্ঞানসম্মত কোট আনকোট বিজ্ঞানসম্মত লোকজনের সংখ্যাটা বেশি আমাদের মধ্যে, তাই তো। তাহলে কেরালায় কি বলা হচ্ছে? কেরালায় ইতিমধ্যেই জানেন তো, ইতিমধ্যেই একটা গাইডলাইন দেওয়া হয়েছে, যারা বার্ড ফ্লুতে আক্রান্ত হবেন, বিশেষ করে ওই যারা মুরগি টুরগি পালন করে, তাদেরকে ওই 10 দিনের আইসোলেশনের মানে কোনো সিমটম দেখা দিলে, এখন কি করে প্রমাণ হবে? সর্দি কাশি হতেই পারে কি না, ওরা বলছে কনজাংটিভাইটিস, চোখ ওঠা। আরে ভাই, চোখ ওঠা তো আগেও হয়েছে, শ্বাসকষ্ট বা সর্দি কাশি বা জ্বর এগুলো তো আগেও হয়েছে, এদের তো আলাদা করে কোনো ইউনিক সিমটম নেই, বার্ড ফ্লুর কোনো ইউনিক সিমটমই নেই, তাই তো নেই। তাহলে ওরা কায়দা করে কেন এই ফ্লুগুলোকে আহামরি করছে? ওই যে ইনফ্লুয়েঞ্জা, এটা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা তো ইনফ্লুয়েঞ্জাই, সিমটম একই, তাই তো, ইনফ্লুয়েঞ্জা হলে যেমন হয়। তাহলে ওরা একটা ব্র্যান্ডিং করে প্যানিক ব্র্যান্ডিং করছে। আসলে কি ইনফ্লুয়েঞ্জা বহু আগে থেকেই ছিল, আদিকাল থেকেই আমাদের সর্দি জ্বর হয়েছে, সর্দি কাশি জ্বর হয়েছে তো। সেগুলোকে বিভিন্নভাবে কখনো করোনার দরকার পড়লো, করোনা ভৌ দেওয়ার জন্য। এবার মানুষের সর্দি কাশি তো হবেই, প্লাস করোনার অমৃত অনেকেই নিয়েছেন, তাদের মধ্যে এবার সর্দি কাশি আগে যেমন সহজে ছেড়ে যেত, এখন সারছে না। তো এগুলোকে ওরা এখন বার্ড ফ্লু বলে দাগিয়ে দেবে, সাবধান, বার্ড ফ্লু বলে দাগিয়ে দেবে। এদিকে ডেঙ্গু আসছে, কোভিড ডেঙ্গু বলে দাগিয়ে দেবে, মানে কোভিডও হয়েছে, ডেঙ্গুও হয়েছে, দুটোর কম্বিনেশন হয়েছে, কারণ দুটোর ভ্যাকসিনই আসছে, তাই তো, আসবে। তার জন্য প্যানিকবাজি চলবে, বিভিন্ন রকমভাবে প্যানিকবাজি চলবে। বাড়িতে ঢুকে ডেঙ্গুর মশা খুঁজবে ওরা, আর আমাদের লোকজনকে এই বেকারত্বের সুযোগে তাদেরকে ওই পার ডে বেসিসে একটা টাকা দিয়ে, লোভ দেখিয়ে, ইনসেন্টিভ দিয়ে বাড়ি ঘরে হানা দেওয়াবে, একটা ট্রেনিং দেবে, ট্রেনিং দিয়ে কি করে জল আছে কোথায়, কাকে কি প্রশ্ন করতে হবে, কাকে কিভাবে হেনস্থা করতে হবে, তো সেগুলোকে সামনে আনা, সেগুলোকে ট্রেনিং দেওয়া, ট্রেনিং করানো, এই সব কাজ করতে হবে, তাই তো। তো এগুলো ওরা শুরু করে দিয়েছে। তাহলে কেরালা
ইতিমধ্যেই গাইডলাইন দিয়ে দিল, আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন, যে 10 দিনের আইসোলেশন করতে হবে। এবং ইতিমধ্যেই ওরা পোলট্রি ফার্মগুলোতে বলে দিয়েছে যে ওই যে জানেন তো কেরালায় বার্ড ফ্লু হয়েছে, বিজ্ঞানসম্মত রাজ্যে সবচেয়ে বেশি অসুখ বিসুখ হয়, আপনারা জানেন, বহুবার বলেছে। তাই বিজ্ঞানসম্মত রাজ্যে এসব প্রমোট করার সুবিধে। তাই তো আর লাল দালালরা যে বড় বিজ্ঞানসম্মত দল, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। যেখানেই যাদের প্রভাব প্রতিপত্তি, তারা তো আবার মহাজনী শক্তির একটা বড় হাতিয়ার। বহুবার বলেছি, প্রমাণও আছে, তথ্যও আছে। তো যাই হোক, তাহলে কেরালায় এই গ্লাভস ফ্লাভস পরে, রীতিমতো পিপি কিট পরে, যদিও সবাই মানছেন না, সেইভাবে মুরগি পালন করার কথা বলা হচ্ছে আর কি। শুরু হয়ে গেছে কয়েক জায়গায় কেরালাতে বার্ড ফ্লুতে নাকি মারা টারা গেছে, হাঁস মুরগি মারা গেছে, এসব খবর আমাদের সামনে এসেছে। তাই তো এসেছে, কর্ণাটকেও মারা গেছে। তো আমাদের আবার রাজ্যে একটা শিশু মারা গেছে, মানে মারা যায়নি, অসুস্থ। আমি তার নাম ঠিকানা চেয়েছিলাম, তো ফার্মা লবিরা তো নাম ঠিকানা দেয় না। কোনো একটা শিশু নাকি তার হয়েছিল, সে নাকি এখন ভালো হয়ে গেছে। এইভাবে ওরা প্যানিকবাজি করে, আমি পোস্ট দিয়েছিলাম, আপনারা দেখেছেন। তাই তো, তাহলে এটাকে সামনে এনে তাহলে আইসোলেশনের গল্পটা কিন্তু শুরু হয়ে গেল ইতিমধ্যেই। আইসোলেশনের গল্পটা শুরু হয়ে গেল, বার্ড ফ্লুকে কেন্দ্র করে আইসোলেশনের গল্পটা শুরুই হয়ে গেল, যেটা ওরা জল মাপছে। অর্থাৎ করোনার ক্ষেত্রে যেমন করে আইসোলেশনের ব্যাপার ছিল, সেটা বার্ড ফ্লুর ক্ষেত্রেও আইসোলেশনের ব্যাপারে চলে এলো। কি সিমটম কনজাংটিভাইটিস বা এরকম ধরনের সর্দি কাশি জ্বর হলেই বুঝতে হবে সেটা বার্ড ফ্লু। আর ওদের তো আরটিপিসিআর টেস্ট আছে, জানেন তো, যেমন করে করোনার ক্ষেত্রে হতো, বার্ড ফ্লুর ক্ষেত্রেও আরটিপিসিআর টেস্ট, অর্থাৎ চোখ বন্ধ করে পজিটিভ, চোখ বন্ধ করে পজিটিভ। এই খেলাটা ওরা কিন্তু রেডি করে রেখেছে। আজকে এই বিষয়গুলো নিয়ে আমার আলোচনার ক্ষেত্র ছিল আর কি, যেটা আমি গুটিয়ে এনেছি। আলোচনার বিষয় আর নেই, সংক্ষেপে আলোচনা করলাম আজকের লাইভটিতে। আর পাশাপাশি এটাও বলতে চাইব যে এই ধরুন আগামী, এটা হচ্ছে জুন মাস, তো আগামী 4-5 দিনের মধ্যেই কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে যাবে। তারপরে শুরু হয়ে যাবে ডেঙ্গুবাজি। তৈরি থাকবেন, একটু সুকৌশলে হ্যান্ডেল করবেন। যদিও সেই সময় আমি আরও ভিন্ন ভিডিও করব। সুকৌশলে হ্যান্ডেল করবেন, কারণ বর্ষা নামলেই, বৃষ্টি নামলেই কিন্তু ওরা রেডি হয়ে আছে। ডেঙ্গু টাস্ক ফোর্স রেডি হয়ে আছে। আপনার বাড়ি বাড়ি যাবে এবং আপনাকে আপনার ঘরে ঢোকারও চেষ্টা করবে। আপনি যদি কনফিডেন্টলি, অ্যাসার্টিভলি হ্যান্ডেল না করেন, আপনার ফ্রিজের জল দেখবে, টবের জল দেখবে, এখানে দেখবে, সেখানে দেখবে। এটা কেন বলুন তো? কিচ্ছু না, মানসিকভাবে আপনার ওপর চাপ তৈরি করা। আপনি যে কন্ট্রোলে, টোটাল কন্ট্রোলের মধ্যে আছেন, আপনার যে স্বকীয়তা নেই, স্বাধীনতা নেই, এই মেন্টাল চাপ তৈরি করা, যাতে করে পরবর্তীতে আপনি ডেঙ্গুর ভ্যাকসিনটা নিতেও বাধ্য থাকেন। যারা নেবেন তাদের কথা বলছি না, ইনফর্ম কনসেন্টের কথা আমি বলি। তারা জেনে বুঝে নিন ডেঙ্গুর ভ্যাকসিন, ডেঙ্গুভ্যাক্সিয়া, এইটা কোথায় ফিলিপাইন্সে ব্যবহার করা হয়েছিল, কি ফল হয়েছিল, সেগুলো নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে। এটা আমি আমাদের মতো, আমার সহযোদ্ধা পাঠকদের কথা বলছি, যারা আমরা নেব না বলে ঠিক করে রেখেছি আগামীতে। বার্ড ফ্লুই হোক আর ডেঙ্গুই হোক, নেব না, ভ্যাকসিন নেব না। তো তাদের ক্ষেত্রে তারা কিভাবে হ্যান্ডেল করবেন সেটা কিন্তু আমি পরবর্তীতে ভিডিও করব, সময় আছে। কিন্তু মানসিক প্রস্তুতি রাখুন। এখনই শুনছি আমি 2-1 বলছে তাদের বাড়িতে কিন্তু আসা শুরু হয়ে গেছে। মাথা ঠান্ডা রেখে ব্যবহার করবেন এবং তাদেরকে পরিষ্কার বলবেন, আপনারা কি জানেন যে ডেঙ্গুরও ভ্যাকসিন আসছে এবং ডেঙ্গু ভ্যাকসিনের ফলে কি ঘটেছে? কনফিডেন্টলি তথ্য থাকলে চাইলে আমি তথ্য দিয়ে দেব। আপনারা জানেন, অনেকের কাছেই আপনাদের কাছে তথ্য আছে, সেটা নিয়ে তো আমার কোনো সন্দেহ নেই।
কারণ তারাও আমাদের দেশের মানুষ, তারাও জানেন না, তাদেরকেও মগজ ধোলাই করা হয়েছে। উপার্জনের জন্য তারা বাধ্য হয়েই বাড়ি বাড়ি ভিজিট করছেন। তাদের সঙ্গে শত্রুতার কোনো জায়গা নেই, তারা আমাদেরই মানুষ। আমাদেরকে ডিভাইড যাতে করে আর না করা যায়, আমরা তো বহু বিভক্ত হয়ে গেছি, সেই চেষ্টা আমাদের তো থাকা উচিত, চাই না? তাদেরকে কনফিডেন্সে নিয়ে তাদেরকে তথ্য দিয়ে বলা যে আপনার বলা শেষ হয়েছে, এবার আমি বলি। তো আমার বিশ্বাস সবাই না হলেও আমার অনেক সহযোদ্ধা পাঠক এই কাজটি করতে পারবেন আগামীতে। এখন প্রশ্ন হচ্ছে যে একটা আশঙ্কা, কি আশঙ্কা যদিও আমি জানি সেটা ওরা করতে পারবে না, তবুও আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। যেহেতু প্যান্ডেমিক ট্রিটি করা গেল না, স্থগিত করতে হয়েছে, আপনারা জানেন প্যান্ডেমিক ট্রিটি স্থগিত করতে হয়েছে, তবে ওরা কিন্তু হাল ছেড়ে দেয়নি, ওরা কিন্তু নেগোসিয়েশন চালিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের দেশে যদি আবার জোর করে ভ্যাকসিন পুষতে হয় এবং ভয় দেখানো যায়, লকডাউনের প্যানিক তৈরি করা যায়, করতে হয় আর কি, আইসোলেশনের প্যানিক তৈরি করতে হয়, কোয়ারেন্টাইনের প্যানিক তৈরি করতে হয়, এবং এইভাবে খামারগুলোকে বন্ধ করতে হয়, মুরগির ল্যাব মিটকে প্রমোট করা বা ফ্রোজেন মিটকে প্রমোট করার জন্য যদি এই মুরগি ব্যবসায়ীদেরকে ব্যবসাকে ধ্বংস করতে হয়, তাহলে ওই হেলথ বিল 2017, যেটা নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, সেটাকে ওরা লাগু করার চেষ্টা করতে পারে। ইন্টারন্যাশনাল প্যান্ডেমিক ট্রিটি হয়ে গেলে ওটার দরকার পড়তো না, তাই ওরা ওটাকে ব্যাকগ্রাউন্ডে রেখেছে। কিন্তু এখন যদি ওরা সেটাকে বাইরে থেকে বের করে নিয়ে আসে, মানে ভেতর থেকে ফাইল থেকে বের করে নিয়ে এসে লাগু করার চেষ্টা করে 2017 হেলথ বিল, অবাক হওয়ার কিছু নেই। তবে এখনই আমি কিছু বলছি না, আমি নজর রাখছি, চারদিকে দেখছি, খেয়াল রাখছি, আন্তর্জাতিক পরিস্থিতির ওপর চোখ রাখছি, জাতীয় পরিস্থিতির ওপর চোখ রাখছি। বাংলাদেশে তো ডেঙ্গুর প্রচার গত বছর থেকে মারাত্মক আকার নিয়েছে, এবছরে আরও মারাত্মক আকার নেবে। শ্রীলঙ্কায় ডেঙ্গু হটস্পট সব জোন করা হয়েছে, অর্থাৎ এগুলোই টার্গেট। ডেঙ্গু ভ্যাকসিনের মূল টার্গেট হচ্ছে এশিয়া, আফ্রিকা। এছাড়াও গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে ইউরোপ, আমেরিকাতেও নাকি ডেঙ্গু হচ্ছে, এরকম একটা প্রচার ওরা করছে। তো সেক্ষেত্রেও সেখানেও কিছুটা ভ্যাকসিনের বাজার হবে, কিন্তু মূল বাজার কিন্তু এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকা, এই দেশগুলো, যেখানে এই তথাকথিত মশা বা এই প্রাদুর্ভাবটা বেশি, তাই তো, মানে মসকিউটো বর্ন ডিজিজেসের প্রাদুর্ভাবটা বেশি। তো সেই জায়গাতেই কিন্তু ওরা এই ভ্যাকসিনের বাজারটাকে, মানে বুঝতেই পাচ্ছেন, এটা এই অংশেই পৃথিবীর সবচেয়ে বেশি লোক বাস করে, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, তাই তো। সুতরাং বাজারটা কিন্তু ভালোই, অর্থাৎ ওরা 2026-এর মাঝামাঝি ডেঙ্গু ভ্যাকসিন আসবে বলে স্থির আছে। ট্রায়াল ক্যান্ডিডেট, যেগুলো ভ্যাকসিন ক্যান্ডিডেট আছে, সে সম্পর্কে আমি ভিন্ন আলোচনা রেখেছি অন্যান্য ভিডিওতে। সুতরাং 2024-এর এই বর্ষাকাল থেকে শুরু করে 2025-এর পুরোটাই ডেঙ্গু এবং বার্ড ফ্লু নিয়ে কিন্তু আমাদেরকে কাটাতে হবে। চাকরি বাকরি সব শেষ, কোনো নিয়োগ হবে না, ভাতার গল্পটা হবে কিছুটা, তাও সবাই পাবে না, আর ধর্মের উস্কানি হবে। হ্যাঁ, আমি বহু আগে বলেছি, হিন্দু মুসলমান সংঘাতকে বাড়িয়ে দেওয়া হবে, আর অন্যান্য সংঘাত তো রয়েছেই, বিভিন্ন রকমের। এই যে বাঙালি, অমুক পক্ষ তমুক পক্ষ, তারা দেখবেন কেউই এই প্যান্ডেমিক নিয়ে বলছে না, নতুন বিশ্ব ব্যবস্থা নিয়ে বলছে না, ভ্যাকসিনের প্রতিক্রিয়া নিয়ে বলছে না, অর্থাৎ মানুষকে ডিভাইড করা, মূল ইস্যু থেকে মানুষকে সরিয়ে দেওয়া, এই পক্ষের উপদ্রবগুলো বাড়িয়ে মূল জায়গা থেকে, অর্থাৎ ওটাও একটা ওই জাতিসত্তা, ধর্মসত্তা, মানুষের প্রাণ সত্তায় চলে যাচ্ছে, যে কোনো সময়ে মানুষের হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক হচ্ছে, সেগুলোতে কারো মনোযোগ নেই। ওই জাতিসত্তা, ধর্মসত্তাকে তোল্লা মেরে খুঁচিয়ে দিয়ে, পরস্পরের সঙ্গে হানাহানি বাদিয়ে দিয়ে এই খেলাটা ওরাই ফান্ড করছে। ফান্ডিং যে কত বড় ইম্পর্টেন্ট, সেটা যে কোনো লড়াই লড়তে গিয়ে, একটা সভা করতে গিয়ে আমি বুঝতে পারি, টের পাই কতটা জরুরি। যে কারণে আমরা এই লড়াইটা করছি, তাদের লড়াই সেভাবে ছড়াতে পারছে না। কেন? ওই ফান্ডিং। ওদের দেখুন,
পক্ষরা বইমেলায় আলাদা বড় স্টল করে নেয়। কী করে করে? টাকা পয়সা কোথা থেকে আসে? কে দেয়? শুধু নয়, জিহাদিরও দেখবেন, আবার তথাকথিত ওই যে হিন্দুত্ববাদীদেরও দেখবেন কীরকম স্টল বানায়। স্টল বানিয়ে মানুষের মগজ দোলাই করে, মূল ইস্যু থেকে সরিয়ে এনে কীরকমভাবে ফান্ডিং হয় ওদেরকে, তাই না? কিন্তু তারা জেনুইন যারা মানুষের ভালো চায়, মূল জায়গাটা ধরতে পেরেছে যারা, তাদের জন্য কোনো ফান্ডিং আছে? থাকবে না তো। ভারমালবী বিরুদ্ধাচরণ করবেন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন জায়নিস শক্তির ক্রিয়াকলাপ, আর আপনাকে ওরা ফান্ডিং করবে, আপনাকে ওরা প্যাট্রোনাইজ করবে? সেটা সম্ভব? সম্ভব নয়। নিজের কবর কেউ নিজে খোঁড়ে, ওরা কি পাগল? পাগল নয়। ওরা বরং শেষ করার চেষ্টা করবে বিভিন্নভাবে, কৌশলে, তাই না? তো যাই হোক, তো সবার শেষে বলি, ওই যে টপ লাইনটা ভেঙে পড়লো, খুলে পড়লো, আমার মিস্ত্রিরা বললো এটা হওয়ার অসম্ভব, এটা হতে পারে না। আমরা যথেষ্ট ভালো মজবুত ঝালাই করে গিয়েছি, এটা হয় না। কেউ খুলে রেখেছে। আপনি কি সবসময় থাকেন ফ্ল্যাটে, বা আপনার ফ্লোরে কি কেউ থাকে? আমি বললাম আমাদের ফ্লোরে তো সেভাবে কেউ থাকে না, দু একজন, তারা তো বাইরেই থাকেন, মাঝে মাঝে ফ্ল্যাটে আসেন। আর রাতে তো আমিই থাকি আমাদের ফ্লোরে, একা কেউ থাকে না, আর আমি তো গ্রামে গঞ্জে ঘুরি। তো যাই হোক, তো এখান থেকে অনেকে অবশ্য আমার কমেন্টে এই সাবোটার শব্দটার উল্লেখ করেছেন। হতেই পারে, আমি সেটা নিয়ে ভাবছি না। যত ভাববো তত বেশি করে অবশ্য আমি আরও অনুপ্রাণিত হব। আমি অনুপ্রাণিত হয়েছি বলেই আজকেই লাইভে এসেছি। তো এগুলো তো নাও হতে পারে, সেটা আমি ভাবছি না। আমি ভাবছি আমার সামনে অনেক কাজ, সামনে অনেক লড়াই, আপনাদের মতো পাঠক সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে অনেকটা এগিয়েছি এই প্রতিকূলতার মধ্যে, সামনে আরও এগোবো। তাই এখন এসব নিয়ে ভেবে আমি কালাতিপাত করতে চাই না। মহাকাল যতদিন পারবেন, চাইবেন, আমি ততদিনই আছি, থাকব। বিভিন্ন ঘটনা পরম্পরার মাধ্যমে সেটাই উপলব্ধি করছি। সঙ্গে থাকুন। আজ এই পর্যন্তই। শুভরাত্রি।